জি, আসসালামু আলাইকুম। তো আমরা আমাদের দ্বিতীয় অংশে ক্লাসের দ্বিতীয় অংশে চলে এসেছি। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করার কথা ছিল অগ্রিম কর। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্স, যেটা আমাদের ইনকামের পূর্বেই আমাদেরকে আসলে দিয়ে দিতে হয়। এটা সবচেয়ে বেশি আমাদের প্রদান করতে হয় হচ্ছে কোম্পানি করদাতাদের ক্ষেত্রে সবচাইতে বেশি, বাট ব্যক্তি করদাতাদের ক্ষেত্রেও আমাদেরকে প্রদান করতে হয়। আমরা যারা স্যালারিড এমপ্লয়ি আছি, তো স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে আমাদের প্রতি মাসে আমাদের স্যালারি থেকে যে ট্যাক্সটা কেটে নেয়, এটাও আমরা টিডিএস বা হচ্ছে গিয়ে অগ্রিম কর হিসাবেই সেটা সাব্যস্ত হয়। তো অগ্রিম কর আসলে কাকে কাকে দিতে হয়, তো সেই ব্যাপারে যদি বাধ্যবাধকতার দিকটা যদি আমরা একটু দেখি, যে সর্বশেষ কর নিরূপিত আয় বছরে কোনো ব্যক্তির মোট আয় 6 লক্ষ টাকার বেশি হলে বর্তমান অর্থ বছরে তাকে অগ্রিম কর দিতে হবে। নতুন এবং পুরাতন উভয় করদাতার ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য আছে। আচ্ছা, নতুনদের ক্ষেত্রে আমরা একটু পরে দেখব, বাট এটা 6 লক্ষ টাকাই এটা শিওর, যে তাদের ক্ষেত্রেও 6 লক্ষ টাকা। দ্যাট মিন্স আমার যদি আয় গত বছর 6 লাখ টাকা থেকে থাকে, মানে করযোগ্য আয় যদি 6 লক্ষ টাকা থেকে থাকে, তাহলেই আমাকে অগ্রিম কর প্রদান করতে হয়। এর ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম আছে দুইটা জায়গাতে, যাদেরকে অগ্রিম কর দিতে হয় না। কাদের কাদের অগ্রিম কর দিতে হয় না? যদি কোনো ব্যক্তি বা কোনো ব্যক্তির শুধু চাষাবাদ বা কৃষি ক্ষেত্রে যদি আয় থাকে 8 লাখ টাকা, যে 8 লাখ টাকার মধ্যে থাকে, যদি 8 লাখ টাকার উপরে চলে যায় তাহলে সেক্ষেত্রে সেটা আলাদা একটা নিয়মে চলে যাবে, আলাদা ধারায় চলে যাবে। তবে 8 লাখ টাকার মধ্যে যদি আপনার আয়টা থাকে, তাহলে আপনাকে অগ্রিম কর দিতে হয় না। আর দ্বিতীয় আর একটা যে এরিয়া আছে, সেই এরিয়াটা হচ্ছে যদি কোনো ক্যাপিটাল গেইন থাকে, এমন যা বর্তমান বছরে অর্জিত হওয়ার সম্ভাবনা নাই। দ্যাট মিন্স আপনি এক্ষেত্রে আমি যদি আপনাদেরকে এরকম এটা যদি দেখাই, যে আপনি শেয়ার বাজারে ইনভেস্ট করেছেন, তো আপনার শেয়ার বাজারে এই বছর শেষে আপনার হচ্ছে গিয়ে আপনার একটা একটা লাভ এসেছে, যেটা 8 লাখ টাকা, 6 লাখ টাকার বেশি, 10 লাখ টাকার বেশি। হ্যাঁ, কিন্তু আপনি এই বছরেই আপনি সেটা রিয়েলাইজ করেন নাই। দ্যাট মিন্স এই বছরেই আপনি ওই টাকাটা উঠায় আনেন নাই, আপনি সেটাকে রেখে দিয়েছেন, যে পরবর্তীতেও আরও যদি আরও বেশি লাভ হয় সেটার জন্য আমরা অনেক সময় রেখে দিই। যদি আমরা এটা রেখে দেই, তাহলে সেটা সেই ক্ষেত্রেও টাকা যতটাই থাকুক না কেন, টাকা যেটাই থাকুক না কেন, সেই ক্ষেত্রে আমাকে অগ্রিম কর ওই টাকার উপরে অগ্রিম কর দিতে হবে না, ওই আয়ের উপরে। দ্যাট মিন্স ক্যাপিটাল গেইন থেকেও আমাদের যদি কোনো আয় থাকে যেটা এই বছরে অর্জিত হওয়ার সম্ভাবনা নাই, তাহলে সেই টাকার উপরেও আমাকে অগ্রিম কর দিতে হয় না। তাহলে আমরা দুইটা জায়গাতে হচ্ছে অগ্রিম কর দিতে হয় না। একটা হচ্ছে যদি কৃষিক্ষেত্রে 8 লাখ টাকার মধ্যে যদি আমার আয় থাকে, তাহলে আমাকে অগ্রিম কর দিতে হবে না। যদি আমার মূলধনী এমন কোনো আয় থাকে যেটা এই বছরে আমার অর্জিত হবে না, তাহলে সেই টাকার উপরেও আমাকে অগ্রিম কর দিতে হয় না। তো আমরা এখান থেকে দুইটা জিনিস জেনেছি, যেটা আমাদের অগ্রিম করের কোশ্চেনের মধ্যে আসার সম্ভাবনা থাকে। সেটা হচ্ছে অগ্রিম করের জন্য কারা কারা অগ্রিম কর দেওয়ার জন্য সাব্যস্ত ব্যক্তি হিসাবে থাকেন। এক নাম্বার কথা হচ্ছে যে যার পূর্ববর্তী বছরে আয় 6 লাখ টাকার বেশি আছে, অথবা এই নেক্সট ইয়ারে 6 লাখ টাকার বেশি হবে। নতুন যারা, তাদের ক্ষেত্রে এই বছর আপনি একটা ধারণা করে নিয়েছেন যে 6 লাখ টাকার বেশি আপনার আয়কর হবে, তাদের ক্ষেত্রে আয় হবে, তাদের ক্ষেত্রে এই অ্যাডভান্স করটা দিতে হয় বা অ্যাডভান্স ট্যাক্সটা দিতে হয়। এটার ক্ষেত্রে সুদ এবং জরিমানা যদি আমি বলি, যে এখানে দুইটা জিনিস আছে, যে আপনার এই যে অ্যাডভান্স ট্যাক্স যে কয় টাকা আপনি প্রদান করলেন, আর আপনার বছর শেষে গণনাকৃত করের মধ্যে যে টাকাটা আপনার থাকে, সেই টাকাটার মধ্যে ডিফারেন্স যদি আপনার 75%-এর যদি বেশি হয়, সেক্ষেত্রে আপনার 10% জরিমানা হার দেওয়া লাগে না। আমরা এই জায়গাটাকে আপাতত স্কিপ করে যাব। আমরা এটা অঙ্কের মধ্যে পুরো বিষয়টাকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করছি, যার কারণে আপনারা এই জায়গাটা আপাতত স্কিপ করে যান, যে এইখানকার লটা আসলে কি বলেছে। আমরা একটু পড়ে জাস্ট একটু জেনে নেই। এটা হচ্ছে উচ্ছে কর সহ পরিশোধিত অগ্রিম করের পরিমাণ যদি প্রদেয় করের 75%-এর কম হয়, তবে ওই যে ঘাটতির যে পরিমাণটা থাকে তার উপরে 10% হারে সরল সুদ দিতে হয়। 10% হারে সরল সুদ,
2 বছরের জন্য যদি আপনার এই 2 বছর পরে যদি অ্যাসেসমেন্ট হয়, তাহলে এই 2 বছরের জন্যই আপনাকে এই ট্যাক্সটা দিতে হবে। 2 বছর পরে, প্রিভিয়াস 2 বছর ধরেই আপনাকে ট্যাক্সটা দিতে হবে। ক্লাস করছে। ক্লাস করছো? হুম। তো আর একটা বিষয় যেটা হচ্ছে যে কোনো ক্লাস কারণে করছে, ক্লাস করছে। যদি ডাইরেক্ট কোনো ডাইরেক্ট সরাসরি। আচ্ছা, আমরা একটু মাইকটা একটু অফ রাখবো, যদি কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রেই আমরা একটু অন করে নিব। জি, থ্যাংক ইউ। তো স্যার জি, স্যার আমি স্যার জি, স্যার আমি একটা কোশ্চেন জানতে চাচ্ছিলাম যে সাপোজ কারো এফডিআর বা সঞ্চয়পত্র থেকে 6 লাখ টাকার উপরে এরকম মানে কি বলে তার আয় হলো, তো হুম, সেক্ষেত্রে সে উৎসটা টিডিএস থেকে তো কেটে নিচ্ছে, সেক্ষেত্রে কি তার অগ্রিম কর দিতে হবে? হ্যাঁ, সেক্ষেত্রেও তাকে অগ্রিম কর দিতে হবে। বলতে গিয়ে কি যে এখানে অগ্রিম করের বিষয়টা থাকে আসলে মূলত এখানে ব্যক্তিদের কথা বলা হয়েছে, বাট এই অগ্রিম করের আপনাকে একটা রিটার্ন জমা দিতে হবে। জাস্ট আপনাকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু রিটার্নটা আপনাকে জমা দিতে হবে প্রতি 3 মাস অন্তর অন্তর। আপনাকে ট্যাক্স দিতে হবে না নতুন করে, কিন্তু আপনি একটা রিটার্ন সাবমিট করে রাখবেন যে আমার এইটার এগেনস্টে এই টাকার ট্যাক্স হচ্ছে। কারণ 3 মাস অন্তর অন্তর কিন্তু আপনি একটা ইন্টারেস্ট পাবেন, সেই ইন্টারেস্টের থেকে কিন্তু হ্যাঁ, আপনার ট্যাক্স কেটে নিয়ে দেন আপনাকে টাকাটা দিবে। তাহলে ওই যে ইন্টারেস্টটা কেটে নিল, সেই ইন্টারেস্টের কাগজটা দিয়ে আপনি 3 মাস অন্তর অন্তর তাদের কাছে একটা রিটার্ন সাবমিট করে রাখবেন যে আমার এটার রিটার্ন কিন্তু এটা। সে এটা কি অফলাইন এই না, 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 রিটার্নটা? হ্যাঁ, হ্যাঁ, এই রিটার্নটা অফলাইন, এক্স্যাক্টলি, এখন পর্যন্ত অনলাইন হয় নাই। ওকে স্যার। ঠিক আছে, মূলত আমরা হচ্ছে গিয়ে কি যে এখন পর্যন্ত এটাকে ওইভাবে ক্যাপিটালাইজ এখন পর্যন্ত করতে পারে নাই এনবিআর। এনবিআর চেষ্টা করতেছে এটাকে অনলাইন করার জন্য। আর আরেকটা বড় বিষয় হচ্ছে গিয়ে কি যে আমরা এটাকে বাৎসরিক হিসাবেই আসলে দেখায় দিতে পারলে ভালো। যদি আপনার কাছে ওই যে চালানের কপিটা থাকে না, তাহলেই আপনি অলরেডি রিটার্ন জমা দেওয়া ধরে নেন যে আপনার রিটার্ন জমা দেওয়া হয়ে গেছে। কারণ সে এই অগ্রিম করের আসলে কোনো এটার জন্য কোনো জরিমানা ধার্য করার সুযোগ নাই। শুধুমাত্র তখনই যখন 75%-এর কম হয়ে যায়। আপনার টিডিএসটা যদি আপনাকে কেটে রাখার পরিমাণটা যদি 75%-এর চাইতেও কম হয়ে যায়, সেক্ষেত্রে একমাত্র একটাই রুল আছে, 10% আপনার এটার উপরে এডিশনালি সুদ দিতে হয়, অন্য কোনো কিছু না। এছাড়া যেটা হয় যে আপনার এখানে ডিফারেন্স যতটুকু আছে সে ততটুকু ওই বছরের জন্য আপনি জাস্ট এ চালানের মাধ্যমে জমা দিয়ে রাখবেন, ট্যাক্সটা জমা দিয়ে দিবেন, দ্যাটস ইট। এখানে খুব কঠিন কোনো বিষয় এখানে আসলে নাই যে এটার জন্য আপনাকে জরিমানা করবে, আপনার জন্য মামলা করতে পারবে, আপনার জন্য হচ্ছে গিয়ে ওই খেলাপি করদাতা হিসাবে গণ্য করলেও এখানে কিন্তু লেখা আছে 3 নম্বরে, অগ্রিম কর দিতে ব্যর্থ হলে করদাতা খেলাপি করদাতা হিসাবে গণ্য হবে। হ্যাঁ, গণ্য আমি হলাম, কিন্তু এটার জন্য আমাকে এডিশনালি চার্জ করার কোনো সুযোগ নেই। আমার যতটুকু পাওনা আছে বা যতটুকু আমার দেওয়ার কথা ছিল আমি দেই নাই, ঠিক ওই পোর্শনটুকুই শুধু খালি আমি এখন জমা দিয়ে দিব, দ্যাটস ইট। এর বাইরে আর কোনো কিছু নাই। আচ্ছা, এখানে 2 নাম্বারটা যদি একটু দেখেন, 2 নাম্বারটা একটা মজার জিনিস আছে। কোনো কারণেও প্রদেয় করের হারের চেয়ে অগ্রিম কর বেশি হলে সরকারও অতিরিক্ত অংশের 10% হারে সরল সুদ প্রদান করবে। এটা কিন্তু বাই ল আছে, কিন্তু আমাদের বাংলাদেশে এটার কোনো প্র্যাকটিস নাই। এটা কি সম্ভব কখনো? এক্স্যাক্টলি, দাবি করা সেটাই বা আমি গভর্নমেন্ট বলতেছি। দিবে? আমি এই জন্যই বলতেছি যে জি। এটা বাই ল আছে, কিন্তু আমাদের কোনো প্র্যাকটিস এখন পর্যন্ত তৈরি হয় নাই। যদি অনলাইন হয়ে যায়, টাইপিং যেটা একটু চেষ্টা ঝাপঝাড়া হয়ে করতেছে যায় কেমন? বর্তমান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্যার, চেষ্টা করতেছে যে যদি অনলাইন উনি এটা করতে পারেন, সেক্ষেত্রে আপনি তখন এই অনলাইনে যদি সাবমিট করতে পারেন আপনার প্রপার পেপার, ওরা চেষ্টা করতেছে যে 90 দিনের মধ্যে যাতে এটাকে আবার রিটার্ন ব্যাক করা যায়। এটা চেষ্টার মধ্যে আছে, এটা এখন পর্যন্ত লতেই আছে, বাট এটার কোনো প্র্যাকটিস নাই এখন বর্তমান বাংলাদেশে। তো সমন্বয়ের ক্ষেত্রে কি বলা আছে, ওই যে সেই একই কথা, যে পরিশোধিত অগ্রিম করের বিপরীতে করদাতা চূড়ান্ত কর নির্ধারণের সময় ক্রেডিট বা রেয়াত সুবিধা পাবেন। দ্যাট মিনস আপনি এটা অগ্রিম করের একটা জায়গা আছে, একেবারে নাই যে সেটা না, একটা জায়গা এখনো আছে। আপনি যদি এই অ্যাডভান্স ট্যাক্সটা যদি পে করে থাকেন, তাহলে কিন্তু আপনি বাৎসরিক যে হিসাবটা যখন করছেন, হ্যাঁ, এই বাৎসরিক হিসাবের ক্ষেত্রে আপনি কিন্তু এই টিডিএসটা বাদ দিয়েই ট্যাক্সের ক্যালকুলেশন করবেন যে আমার কাছে সরকার আর পাবে এত টাকা।
ওই একটা জায়গায় আপনি এটার ফ্যাসিলিটি কিন্তু বা আপনি এটাকে অ্যাবজর্ব করে নিতে পারেন আপনার নিজের মধ্যে। হয়তো আপনি ওই সুদটা পান না, কিন্তু আপনি এই ট্যাক্সটার ফ্যাসিলিটিটা আপনি পান। তো অগ্রিম করের মোটামুটি আমাদের ছোট্ট একটু ধারণা এখান থেকে নিলাম। তারপরে আমরা চেষ্টা করতেছি যে ধারা অনুযায়ী আমরা কিছু জিনিস জানতে, আমরা একটু ডিটেলে এটা একটু পড়বো, পড়লে আমরা কিছু জিনিস জানতে পারবো। যদিও 55 ধারাতে যেটা বলা আছে, 55 ধারার থেকে আমাদের মূল যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রতি অর্থ বছরে 4 সমান কিস্তিতে আমরা আসলে 25% হারে অগ্রিম কর পরিশোধ করব। যেটা আমি একটু আগে বলেছিলাম যে প্রতি বছর সেপ্টেম্বর, ডিসেম্বর, মার্চ এবং জুন মাস এর 15 তারিখের মধ্যে আমাদেরকে এটার একটা রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা আছে। এই বাধ্যবাধকতাটা আমরা এখন পর্যন্ত রিটার্নটা অফলাইনে দেওয়ার কথা আমরা কেউই দেই না। আমরা সবাই হচ্ছে সর্বোচ্চ এটার জন্য চালানে জমা দিয়ে রাখি, জমা কপিটা আমরা সংরক্ষণ করি। যদি কখনো এআরও মানে অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার যদি কখনো আমাদের জন্য অডিটের সময় যদি আসে, আমরা যাতে তাদেরকে দেখাইতে পারি যে আমরা রিটার্ন না দিয়ে অ্যাটলিস্ট জমাটা আমরা দিয়ে রেখেছি। কারণ রিটার্নটা এখন গেলেই আমাকে 500-1000 টাকা হচ্ছে গিয়ে আমাকে বিভিন্ন ধরনের উৎকোচ দিতে হয়। তো সেটা সেই জায়গা থেকে বাঁচার জন্য আমি এই চালানে জমা দিয়ে রাখছি, আমার টাকা জমা দেওয়া আছে, এখন আপনি যদি কিছু করার থাকে করতে পারেন। তো সেক্ষেত্রে তারা ওই টাকা জমা দেওয়ার রসিদটা যদি পায়, ওনারা এটা নিয়ে আর কখনো ফার্দার বিষয় বা কোনো কিছুতে আসে না। হ্যাঁ, এখন কিছু কিছু আমরা নোটিশ পাচ্ছি, আমরা আয়কর বিভাগ থেকে কিছু কিছু নোটিশ আমরা পাচ্ছি, বা নোটিশ বলতে ভুল হবে, আমাদের কাছে ডিরেক্ট চিঠি আসতেছে। সেটা হচ্ছে এসএসসি ইন ডিফল্ট নামে আমাদেরকে করে আমাদেরকে কিছু অতিরিক্ত কর দাবি করতেছে। এখন এই অতিরিক্ত কর দাবি করতেছে, এই অতিরিক্ত কর দাবির এগেনস্টে যদি আমাদের কাছে প্রমাণ থাকে, তো আমরা সেই প্রমাণটা যদি তাদের সামনে উপস্থাপন করতে পারি, তো সেই জায়গাতে আমাদের এই রিটার্নের বা হচ্ছে গিয়ে এই অডিট বা এই প্রসেসকে আমরা শেষ করতে পারবো। বেশ কিছু আমি অলরেডি দেখেছি যে বিভিন্ন ব্যক্তি করদাতাদের নামে এ ধরনের চিঠি এসেছে যে আপনাকে গত বছরের জন্য এসএসসি ইন ডিফল্ট দেখাচ্ছে। কেন? কারণ হচ্ছে আপনি সময় মতো অগ্রিম কর দেন নাই। কারণ ওনাদের কাছে তো ওই যে রিটার্ন নাই, আমি বারবারই বলতেছি যে ওনাদের কাছে তো হচ্ছে গিয়ে হার্ড রিটার্নটা নাই। তো ওনারা মনে করতেছেন যে উনি হয়তো অ্যাডভান্স ট্যাক্স দেনই না। তো যার কারণে ওনারা এই চিঠিটা দিচ্ছেন। তো চিঠির এগেনস্টে ওই চিঠিটার একটা অ্যাপ্লিকেশন সাথে যদি আপনি এই কাগজগুলো জমা দেন, তো সঙ্গে সঙ্গে সেই এটা ডিসপিউট হয়ে যায়, মানে সেই কেসটা অটোমেটিক্যালি ডিসপিউট হয়ে যায় এবং তারাও স্যাটিসফাইড থাকেন যে না, উনি জমা দিয়েছেন বা রিটার্নটা সময় মতো উনি দিতে পারেন নাই। হ্যাঁ, এখানে ওনারা আর একটা বিষয় যেটা উল্লেখ করেন যে হ্যাঁ, সময় মতো আপনারা কেন রিটার্ন জমা দেন না, রিটার্ন জমা দেওয়া তো বাধ্যতামূলক। তো সেই জায়গার ক্ষেত্রে রিটার্ন যেহেতু জমা দেওয়া বাধ্যতামূলক, তো সেক্ষেত্রে আমরা আমাদের জায়গার প্র্যাকটিসে আমরা যেটা বলি যে আপনাদের কাছে অনলাইনে যদি এটা আপনারা করে দিতে পারেন, আমরা অনলাইনে জমা দিতে পারবো। আপনাদের কাছে হার্ড কপি জমা দেওয়ার এই মুহূর্তে আমাদের প্রসেসে নাই। অতএব আপনারা এই জায়গাতে যদি আপনারা কিছু করার থাকে আপনারা সেটা করেন। বাট সেক্ষেত্রে ওনারা একটু সোবারই থাকেন এবং সেক্ষেত্রে ওনারা নমনীয় থেকে এটাকে এই কেসটাকে ওনারা ওখানে কমপ্লিট করে দেন, যদি কাগজটা ঠিক থাকে, মানে আমাদের রিটার্নটা যদি জমা দেওয়া থাকে। আচ্ছা, 2 নাম্বার পয়েন্টে আছে নতুন করদাতাদের অগ্রিম কর। আমি যেটা বলেছিলাম যে নতুন করদাতাদের ক্ষেত্রে আমরা একটু পরে জানবো। এটা ধারা 156-তে বলা আছে ওই একই কথা যে আমার পূর্বে কোনো কর নাই, কিন্তু বর্তমানে আমি এই বছর করদাতা হিসাবে যদি আমি প্রথমেই আমার আয়গুলোকে দেখে আমার যদি মনে হয় যেন না আমার এটা 6 লাখ টাকা অতিক্রম করবে, কারণ আমরা আসলে এই অগ্রিম করটা মূলতই আছে হচ্ছে ব্যক্তি করদাতাদের ক্ষেত্রে, স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। এবং স্যালারিড এমপ্লয়ীদের ক্ষেত্রে কোম্পানি নিজে দায়বদ্ধ প্রত্যেকটা লোকেদের টোটাল টিডিএসটা কেটে প্রতি 3 মাস অন্তর অন্তর এটার একটা রিটার্ন জমা দেওয়া। এটা কোম্পানি করে থাকে। আপনি ইন্ডিভিজুয়াল এই জায়গাতে আসলে খুব বেশি কাজ করার প্রয়োজন পড়ে না। বর্তমানে ওই ধরনের প্র্যাকটিস নাই আসলে, সেই জায়গা থেকে বলা আর কি। তো আমি যদি মনে করি একজন নতুন করদাতা, আমি চাকরি শুরু করেছি, আজকে থেকেই চাকরি শুরু করেছি, এবং আমার বেতনটাকে যদি আমি প্রতি মাসের ইনকাম হিসাবে যদি ধরি এবং সেই বেতনকে যদি আমার 6 লাখ টাকার উপরে যদি আমার চলে যায়, সেক্ষেত্রে আমাকে অবশ্যই
অগ্রিম কর দিতে হবে। এমনি তো আমি তো টিডিএস তো আছেই, আমরা তো জানি যে আমরা সেটা 40-45 হাজার টাকা যদি আমাদের বেতন হয়ে যায় তাহলে আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা টিডিএস কাটা শুরু করে মিনিমাম ট্যাক্সের আওতায়। এই মিনিমাম ট্যাক্স নিয়েও আসলে অনেক কথাই চলতেছে বর্তমান এনবিআর এর মধ্যে, যে মিনিমাম ট্যাক্সটাকে কতটা মিনিমাম করা যায় অথবা মিনিমাম ট্যাক্সটাকে না রেখে কিভাবে কাজ করা যায়। তো আমরা এটার ফলাফল আরো সামনে আরো একটু ভালো পাবো আশা করি। আচ্ছা, তারপরে 3 নাম্বার, অগ্রিম করের কিস্তি পরিশোধে ব্যর্থতা। এই যে আমি বলেছিলাম যে অগ্রিম করের কিস্তি পরিশোধে যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা কি করতে পারে আমার বিরুদ্ধে। তো আমার বিরুদ্ধে তারা খালি একটা কাজই কি করতে পারে আমরা একটু দেখি। যেখানে অগ্রিম কর পরিশোধে বাধ্য এমন কোনো করদাতা মূল গণনাকৃত বা ক্ষেত্রমতে প্রাক্কলিত করের কোনো কিস্তি নির্ধারিত তারিখে পরিশোধে ব্যর্থ হন, তবে তিনি উক্ত কিস্তির ক্ষেত্রে একজন খেলাপি করদাতা হিসাবে গণ্য হবেন। এইটুকুই বলা আছে, এর বাইরে কিন্তু আর কিছু বলা নাই। তার জন্য কি কোনো জরিমানা ধার্য হবে কি হবে না, কি হবে না হবে, কোনো কিছুই বলা নাই। আসলে এই অগ্রিম করের ক্ষেত্রে খুব একটা জরিমানার বিধান নাই, শুধু অগ্রিম কর যা আসে সেটা প্রদান করে দিতে পারলেই হয়ে যায়। এরপরে অগ্রিম করের ক্রেডিট রেয়াত। অগ্রিম করের ক্ষেত্রে যেটা আমি আপনাকে বললাম যে আপনার অ্যাডভান্স ট্যাক্স যদি দেওয়া থাকে সেটা আপনি আপনার টোটাল ট্যাক্স লাইবিলিটির থেকে আপনি সেটাকে বিয়োগ করে তারপরে আপনি সেটার যে ট্যাক্স প্রদেয় ট্যাক্সের পরিমাণ যেটা আসে সেটাই আপনি শুধু খালি পেমেন্ট করবেন। এই ধারাতে সেটাই বলা আছে। জরিমানা বা সুদ ব্যতীত অগ্রিম কর হিসাবে কোনো করদাতার পরিশোধ বা তার নিকট থেকে আদায়কৃত যে কোনো অর্থ এমন একটি সময়ের আয়ের কর পরিশোধ হিসাবে গণ্য হবে যা সেই বছরের ঠিক পরবর্তী বছরের কর নির্ধারণের আয় বছরে যে বছরটি এটি প্রদেয় হয়েছিল এবং করদাতা কর্তৃক প্রদেয় কর নির্ধারণে ইহার ক্রেডিট বা রেয়াত প্রদান করা হইবে। দ্যাট মিনস আমি যেটা বললাম যে আপনি এই বছরের জন্য হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স দিয়ে দিছেন, তো আপনি এই বছরের হিসাব যখন আপনি করবেন বা ট্যাক্স ক্যালকুলেশন যখন করবেন তখন এইটাকে অ্যাডভান্স ট্যাক্স দেখিয়ে, যে আপনি অ্যাডভান্স ট্যাক্স পেইড দেখিয়ে সেটাকে মাইনাস করে তারপরে যে টাকাটা থাকবে সেটাই আপনার চালানের মাধ্যমে জমা দিবেন। অথবা যদি না থাকে, আবার বলে দেই, যদি আপনার এখানে যদি কোনো অ্যাডভান্স ট্যাক্স পেইড করার পরে যদি আপনার কোনো টাকা যদি এমন থাকে যে না আপনার ট্যাক্স ক্যালকুলেশনে কম ট্যাক্স এসেছে, আপনি অ্যাডভান্স ট্যাক্স বেশি পেমেন্ট করেছেন, সেক্ষেত্রে এটাকে আপনি 6 বছর পর্যন্ত এটাকে ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। আচ্ছা, লেভি অফ ইন্টারেস্ট ফর ফেইলার টু পে অ্যাডভান্স ট্যাক্স, সেটা হচ্ছে অগ্রিম কর পরিশোধে ব্যর্থতার জন্য সুদারোপ। আচ্ছা, যেখানে অগ্রিম কর পরিশোধে বাধ্য এমন কোনো করদাতার ক্ষেত্রে নিয়মিত কর নির্ধারণের সময় দেখা যায় যে এই অংশের বিধান অনুযায়ী অগ্রিম কর পরিশোধ করা হয়নি, তখন তারা ধারা 157 অধীনে করদাতা খেলাপি হওয়ার ফলাফল ক্ষুণ্ণ না করেই উক্ত কর নির্ধারণের ভিত্তিতে নিরূপিত করের সাথে 162তে উল্লেখিত মেয়াদের জন্য এবং নির্ধারিত হারে গণনা করে সরল সুদে যোগ করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের একটা ক্যালকুলেশন আছে, সেই ক্যালকুলেশনটা আমরা তারপরে দেখব। এরপরে ইন্টারেস্ট পেইড মানে 10%, মানে এখানে পার্সেন্টেজটা বলে দিছে, যে এর আগে বলতেছিল সরল সুদ যোগ করতে হবে, এই 161তে এসে সেই সরল সুদের হারটা বলে দিছে যে সেটা হচ্ছে 10%। তো আমরা এখন কিছু উদাহরণ দেখব, যেটা আমরা এতক্ষণ যা পড়লাম সেটা উদাহরণের মধ্যেই আমরা একটু ডিটেইলে পাবো। ডিটেলটা আমরা এখানে একটু সবাই একটু মনোযোগ দিব, এই ডিটেলটা প্রয়োজন আছে প্রত্যেকেরই। 2024-25 কর বর্ষের জন্য একজন করদাতার সর্বশেষ নিরূপিত আয় হলো 10 লাখ টাকা, কিন্তু তিনি তার নিজস্ব আয় হিসাবের ভিত্তিতে উক্ত বছরের জন্য অগ্রিম কর পরিশোধ করতে চান যার পরিমাণ 8 লাখ টাকা। মানে আমি যখন বছর শেষে আয় হিসাব করলাম তখন যে দেখলাম যে আমার আয় হয়েছে 10 লাখ টাকা, কিন্তু আমি বছরের শুরুতে অ্যাডভান্স ট্যাক্স পে করার জন্য আমি ধরে নিয়েছিলাম যে আমার আয় হবে 8 লাখ টাকা। এটাই এখানে বলতে চাচ্ছে। নিয়মিত কর হার 27.5%। দ্যাট মিনস এখানে কোম্পানির কথা বলা হচ্ছে, 27.5% হচ্ছে কোম্পানি। আমি বারবারই বলেছি যে অ্যাডভান্স ট্যাক্সটা মূলত অ্যাপ্লিকেবল হয় হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, এটা আমাদের ব্যক্তি ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লাই হয় না। তো নিয়মিত করের হার হচ্ছে 27.5%। 24-25 কর বর্ষে নিয়মিত কর নির্ধারণ
28 ফেব্রুয়ারি 2024 তারিখে সম্পন্ন হয়েছিল, যার ফলে 12 লাখ টাকা মুনাফা হয়। আচ্ছা, যার মধ্যে মূলধনী আয় থেকে, ক্যাপিটাল গেইন থেকে লাভ এসেছে 80,000 টাকা। কৃষি থেকে আয় ছিল 2,20,000 টাকা অন্তর্ভুক্ত ছিল। অগ্রিম কর পরিশোধের অতিরিক্ত বা ঘাটতির পরিমাণ নির্মাণ করো এবং আইনত পরিনীতি ব্যাখ্যা করো, যেটা নিয়ে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম যে অ্যাডভান্স ট্যাক্সের আসলে আমাদের ইমপ্লিকেশনসটা কিভাবে হবে এবং সেটা হলে আসলে আমাদের করার করণীয় কি আছে। তো আমরা একটু সমাধানটা যদি দেখি, সমাধানটা হচ্ছে গিয়ে কি যে আমরা এখানে যেহেতু এখানে যদি এই স্লাইডটাতে যদি আমরা দেখি যে আমরা ফেব্রুয়ারি 2024 সালে যেহেতু আয় সম্পন্ন বা মুনাফা আমরা দেখিয়েছিলাম যে 12 লাখ টাকা, তো 12 লাখ টাকা থেকে আমার মূলধনী আয়টা বাদ যাবে, আমার কৃষি আয়টা বাদ যাবে, তাহলে আমাদের নেট লাভ আসবে। নেট লাভটা কত আসে? নিয়মিত কর নির্ধারণ অনুযায়ী অগ্রিম করের জন্য প্রযোজ্য যোগ্য আয়। কারণ আমি তো অগ্রিম কর প্রদান করি আমার একটা অ্যাজামশনের ভিত্তিতে যে আমার আয়টা কত হবে, আমি একটা ধরে নেই। তো আমি এটা ধরে নিয়েছিলাম যে আমার আয়টা হচ্ছে 12 লাখ টাকা। তো 12 লাখ টাকা থেকে আমি ধরে নিয়েছি যে কৃষি থেকে আমার 80,000 টাকা আসবে, আর 2,20,000 টাকা আসবে হচ্ছে গিয়া কৃষিক্ষেত্রে। মূলধনী থেকে হচ্ছে 80,000 টাকা, 2,20,000 টাকা। তাহলে আমার করযোগ্য আয় তাহলে আসলে দাঁড়িয়েছে কত? দাঁড়িয়েছে হচ্ছে গিয়ে 9 লাখ টাকা। এবার এই 9 লাখ টাকার যদি আমি 27.5% করি, যেটা আমার জন্য কর দায়, তাহলে 2,47,000 টাকা হয়। এবং পরিশোধিত অগ্রিম কর, আচ্ছা আমি অগ্রিম করের জন্য আমি আমার টাকার কথা কত মনে করেছিলাম? মনে করেছিলাম 8 লাখ টাকা, যে আমি অগ্রিম কর আমার আয় হবে 8 লাখ টাকা। 8 লাখ টাকার উপরে অগ্রিম করের রিটার্ন আমি জমা দিতেছিলাম, জমা দিয়ে আসছি। তো সেই হিসাবে যদি আমি হিসাবটা করি, তাহলে 8 লাখ টাকার 27.5% হচ্ছে গিয়ে 2,20,000 টাকা। তো আমাদের জন্য আসলে ঘাটতি কতটুকু আছে? যে অ্যাকচুয়ালি আমার আয় ছিল হচ্ছে 9 লাখ টাকা, এই 9 লাখ টাকার 27.5%ই আমাকে হচ্ছে গিয়ে অ্যাডভান্স ট্যাক্স হিসাবে দিতে হবে। তো এই অ্যাডভান্স ট্যাক্স দিতে যে আমি আসলে অ্যাডভান্স ট্যাক্স দেই নেই কত টাকার? দেই নেই 27,500 টাকার। ওকে, 27,500 টাকা আমি অ্যাডভান্স ট্যাক্স হিসাবে পরিশোধ করি নেই। এবার আমার ওই যে 75%-এর একটা যে রুল আছে, সেই রুলটা টেস্ট করব। যদি এই 75% টেস্টে যদি আমার এই পরিশোধিত অগ্রিম করটা যদি এর চেয়ে বেশি হয়, তাহলে আমাকে আর সরল সুদ দিতে হবে না, 10% সুদটা আমাকে আর দিতে হবে না। আর যদি 75%-এ যদি আমার না হয়, তাহলে আমাকে সরল সুদ দিতে হবে। তো আমরা সেটার একটু দেখি যে আমার 2,47,500 টাকা ছিল হচ্ছে কি আমার কর দায় নিয়মিত কর অনুযায়ী। তো নিয়মিত কর অনুযায়ী যদি কর দেয়, তার 75% যদি আমি হিসাব করি, 1,85,625 টাকা আমার আসে। তো আমি আসলে অগ্রিম কর পরিশোধ করেছি কত? 2,20,000 টাকা। হ্যাঁ, 2,20,000 টাকা। এখানে 2,47,000 টাকা মোস্ট প্রবাবলি একটা ভুল আসছে, তো এটা আমরা একটু স্কিপ করে যাই। তো আমরা পরিশোধিত অগ্রিম কর 8 লাখ টাকার উপরে যদি আমরা পরিশোধ যেটা করে আসছি 2,20,000 টাকা, তো 2,20,000 টাকা যদি আমার এখানে হয়, আমার 75%-এ আমার প্রয়োজন ছিল অগ্রিম কর প্রদান করা 1,87,625 টাকা। তাহলে 75% টেস্টের ক্ষেত্রে কোনো ঘাটতি আমার নাই। এটা তো ক্লিয়ার সবাই আমরা? তো 75%-এর যেহেতু ঘাটতি নাই, তাহলে আমার যে নিয়মিত কর অনুযায়ী যে অংশটা শুধুমাত্র ঘাটতিতে ছিল, যে আমার আসলে 9 লাখ টাকার উপরেই অ্যাডভান্স ট্যাক্স পে করা উচিত ছিল, আমি পে করেছি 8 লাখ টাকা। তাহলে বাকি 1 লাখ টাকার 27.5%, দ্যাট মিনস 27,500 টাকা, এই টাকাটাই শুধুমাত্র আমি কর পরিশোধের সময় আমি পরিশোধ করে দিলেই হয়ে যাবে। আইনগত ব্যাখ্যায় যদি আমরা দেখি, এই ক্ষেত্রে করদাতাকে শুধুমাত্র 27,500 টাকার ঘাটতি পরিশোধ করতে হবে। যেহেতু 75% কভার বা পূরণ হয়েছে, তাই সরল সুদ তার উপরে আরোপ হওয়ার কোনো প্রশ্নই আসে না। তো এই জায়গাটা আমরা যদি বুঝে থাকি, তাহলে আমরা আরেকটা সমাধান দেখব এরপরে। দ্বিতীয় আরেকটা আমাদের উদাহরণ আছে। এই উদাহরণটা হচ্ছে ট্যাক্স
অডিটের সময়। যে উদাহরণটা এরকম যে উপকর কমিশনার 2024-25 কর বর্ষের জন্য একজন ব্যক্তি করদাতার কর নির্ধারণ অডিট সম্পন্ন করেছেন এবং মোট আয় গণনা করেছেন 20,50,000 টাকা। করদাতা অগ্রিম কর এআইটি বাবদ 1 লাখ টাকা পরিশোধ করেছেন ওই 24-25 কর বর্ষে। এখন 2023-24 কর বছরের জন্য করদাতার সর্বশেষ নিরূপিত আয় ছিল 20 লাখ টাকা। অগ্রিম কর কম পরিশোধের জন্য সরল সুদ সহ করদাতাকে আর কত অবশিষ্ট কর পরিশোধ করতে হবে তা গণনা করো। তো আমরা এবার একটা পুরো অঙ্ক দেখি, তার মোট আয়টা আমরা এটা যদি পুরো অঙ্কটা যদি দেখি 2024-25 কর বছরের জন্য তার মোট আয় ছিল 20,50,000 টাকা। এই 20,50,000 টাকাকে যদি আমরা স্ল্যাব ওয়াইজ ট্যাক্স ক্যালকুলেশন করি তাহলে আমার ট্যাক্স আসে হচ্ছে 2,47,500 টাকা। এটা আমরা এগ্রি করছি প্রত্যেকেই যে হ্যাঁ আমার স্ল্যাব অনুযায়ী এই টাকা আসে। আমি এআইটি পরিশোধ করেছি কত? 1 লাখ টাকা পরিশোধ করেছি। এখন এই জায়গাতেই হচ্ছে গিয়ে কি যে আমার মূল সুদের অঙ্কটায় চলে আসে। আমার 2,47,500 টাকার 75% আসে 1,85,625 টাকা, কিন্তু আমি পরিশোধ তো করেছি 1 লাখ টাকা। তাহলে বাকি যে 85,625 টাকা রইল তার উপরে 10% 1 বছরের জন্য দিতে হবে, 2 বছর হলে তার ডাবল, 3 বছর হলে ট্রিপল, 4 বছর হলে 4 গুণ। এটা হচ্ছে সরল সুদ। তাহলে আমার জন্য বা হচ্ছে গিয়ে এই করদাতার ক্ষেত্রে পরিশোধযোগ্য করের পরিমাণ কত আসবে এবার যদি আমরা দেখি। এর আগে কিন্তু আমাদের অনেক ধরনের মানে কোশ্চেন ছিল, এই কোশ্চেনগুলো এখন কিছুটা ক্লিয়ার হচ্ছে সকলের জন্যই। যে আমার আয় ছিল 20,50,000 টাকা, তার উপরে কর এসেছে স্ল্যাব অনুযায়ী, ব্যক্তি করদাতার স্ল্যাব অনুযায়ী যদি আমি বলি 2,47,500 টাকা। আপনি এআইটি দিয়ে আসছেন কত? 1 লাখ টাকা। তাহলে আমার প্রদেয় করের পরিমাণ কত ছিল? 1,47,500 টাকা। এখন তার উপরে ওই যে ঘাটতি যেটা ছিল 75%-এর ঘাটতি, তার 10% আমাকে দিতে হচ্ছে সুদ। আমি কিন্তু এআইটির টাকা কিন্তু আমি দেই নাই, মানে আমার যে এআইটি যে বাকি যে 1,47,000 টাকা সেটা কিন্তু আমার এআইটি হিসাবে দিতে হয় নাই। আমরা মনে করতেছি যে এআইটি কি এটা কি আলাদা এক্সট্রা কোনো কস্ট কিনা, না, এআইটি এটা আপনি দিয়ে রাখলে আপনার জন্য ভালো। আপনি এআইটি হিসাবে এখানে পরিশোধযোগ্য কর থেকে মাইনাস করে বাকি যে টাকা আছে সেটাই শুধুমাত্র পরিশোধ করবেন। তো এই ক্ষেত্রেও যদি আপনারা দেখেন যে 1,47,500 টাকার সঙ্গে সরল সুদ 8,563 টাকা, শুধু যোগ করে 1,53,063 টাকা আমাকে এই মুহূর্তে প্রদান করে দিলেই আমার এই বছরের আয় অনুযায়ী ট্যাক্স পেমেন্ট করা হয়ে যাবে। তো আসলে এইটাই ছিল মূলত আজকের ক্লাস। আজকের ক্লাসে খুব বেশি আমরা আসলে আলোচনা করিনি, তবে আমরা অ্যাডভান্স ট্যাক্স নিয়ে বেশ কিছু আলোচনা করেছি। দুটা প্রবলেমের মাধ্যমে আসলে আমরা সলিউশন করার চেষ্টা করেছি যে কিভাবে আসলে অ্যাডভান্স ট্যাক্সটা ক্যালকুলেশন করা হয় এবং তার ইমপ্লিকেশনসটা কিভাবে আসে। তো এটার ইমপ্লিকেশনসটা 2 নাম্বার উদাহরণে যদি আপনারা দেখেন তাহলে খুব ভালোভাবে দেখতে পারবেন। কারণ এটা হচ্ছে আপনার আয় যখন আপনার কোনো অডিটে পড়ে এবং অডিট থেকে আপনার যে ট্যাক্স ক্যালকুলেশন হয় একজন করদাতার ক্ষেত্রে, সেটাই একটা ডিটেইলে আপনার চেষ্টা করেছি দেওয়ার জন্য। যদি এইটুকের মধ্যে কারো কোনো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কোশ্চেন করতে পারেন, আমি সেই কোশ্চেনটা সমাধান দেওয়ার চেষ্টা করব। জি। তো আমার কাছে মনে হচ্ছে হয়তো কারো তেমন কোনো কোশ্চেন নাই, কারণ
যদি কোনো কোশ্চেন থাকে তো আশা করব যে নেক্সট ক্লাসেও আপনারা জয়েন করবেন এবং নেক্সট ক্লাসে তাহলে সেই দিনই কোশ্চেন করবেন। আমি তারপরও আবারও একটু স্লাইডগুলো একটু দেখাচ্ছি যে অ্যাডভান্স ট্যাক্স নিয়ে যদি এই স্লাইডের পরে আসলে কারো কোশ্চেন থাকার কথা না, কারণ আসলে আমরা যে কোশ্চেনগুলো আমাদের অ্যারাইজ হয়, প্রথম আমাদের কোশ্চেনটা একটা অ্যারাইজ হওয়ার সুযোগ ছিল যে অ্যাডভান্স ট্যাক্স কি আমাকে আরও অতিরিক্ত লাইবিলিটি দিতে হচ্ছে কিনা। না, অতিরিক্ত কোনো লাইবিলিটি না, আপনার যে লাইবিলিটি আছে সেই লাইবিলিটিটাই আপনি ধাপে ধাপে আগে পরিশোধ করে দিচ্ছেন। এটা আমাদের জন্য একটা ভালোর দিক। কেন ভালোর দিক? আমরা একবারে 1,53,000 টাকা দেয়াটা আমার জন্য অনেক চ্যালেঞ্জ। এই যে 2,47,000 টাকা আমার জন্য ট্যাক্স আসবে একটা বছরে 20 লাখ টাকা ইনকাম করলে, তো এটা কিন্তু 2,47,000 টাকা দেয়াটা আমার জন্য কিন্তু অনেক চ্যালেঞ্জ। কিন্তু আমি যদি এটাকে 4টা ভাগে ভাগ করে প্রতি বছর 3 মাস অন্তর অন্তর যদি দিয়ে রাখি, তাহলেই তো আমার জন্য আরও ভালো। যদি আমি এখানে যদি 2 লাখ টাকা আমি যদি ট্যাক্স দিয়ে রাখতাম, তাহলে আমার জন্য হচ্ছে গিয়ে এই যে 8,563 টাকার যে সুদটা আসছে, এই সুদটাও আমার আসতো না, এবং সেই সাথে আমার 2 লাখ টাকা পেমেন্ট করা আছে, আমার জন্য শুধু 47,500 টাকা আমি পেমেন্ট করে দিলেই আমার জন্য হয়ে যেত। তো এটা আমাদের জন্যই আসলে সহজ করে দেয়া হচ্ছে। জি, অবশ্যই আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। আপনারা লিঙ্কটা বলতে আমাদের যে ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে, তো সেই চ্যানেলেই আমরা মূলত সকল এই ক্লাসগুলো আপলোড করে থাকি। অলরেডি এর আগে 9টা ক্লাস আপলোড করা আছে। আপনারা চাইলে সেখান থেকেও আমাদের ইউটিউবেও আমরা আমাদের এই ক্লাসগুলো দেখতে পারবেন, এবং সেটা দেখেও আপনারা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাদের এই ক্লাসে, আপনারা সেইখানকার কোশ্চেন আপনারা করতে পারেন। আমি চেষ্টা করব সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো আশা করছি যে আপনারা মোটামুটি সকলেই সকল কিছুই বুঝেছেন, এটাই আমি আশা করতেছি। তা না হলে হয়তো আমি কিছু কোশ্চেন পেতাম, যেহেতু কোনো কোশ্চেন পাই নাই। তো আশা করছি যে আপনারা আমার আজকের ক্লাসটা সুন্দরভাবে বুঝেছেন বা বোঝার চেষ্টা করেছেন। তো এই বলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।